এই কোশ্চেনটাতে কি বলছে, একটি জাহাজ সোজা পূর্ব দিকে ঘন্টায় 40 কিলোমিটার বেগে চলছে, অপর একটি জাহাজ সোজা উত্তর দিকে 30 কিলোমিটার বেগে চলছে। তাহলে প্রথমেই আমাদের ছবি আঁকতে হবে। এই হচ্ছে উত্তর, দক্ষিণ, আর হচ্ছে পূর্ব। এখানে পশ্চিম দিক বলে নাই তো না? আচ্ছা, পশ্চিম। তার মানে প্রথম জাহাজ ঘন্টায় 40 কিলোমিটার পার বেগে পূর্ব দিকে যাচ্ছে। এই তো, এই দিকে যাচ্ছে। অপর একটি জাহাজ সোজা উত্তর দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। এখন কথা হচ্ছে যে এই যে প্রথম জাহাজের একজন নাবিক দ্বিতীয় জাহাজকে কত বেগে কোন দিকে চলতে দেখবে। তাহলে এবার বলো যে এটা কোন ধরনের ম্যাথ। শুরুতেই তোমার বেসিক আইডিয়া থাকতে হবে, যে কোশ্চেন দেখেই বুঝতে হবে যে আমাকে এই কোশ্চেন এই টপিকটা থেকে দেয়া হয়েছে। তো আমরা কোশ্চেন দেখে বুঝতেছি এটা হচ্ছে আপেক্ষিক বেগের কনসেপ্ট থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এটা সলভ করা। দেখো, প্রথম জাহাজ যাচ্ছে পূর্ব দিকে ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার বেগে, দ্বিতীয় জাহাজ যাচ্ছে উত্তর দিকে ঘন্টায় 30 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন প্রথম জাহাজের ব্যক্তি দ্বিতীয় জাহাজকে দেখবে, তাহলে কার সাপেক্ষে কার বেগ বের করতে হবে বলো দেখি। বেগ বের করতে হবে যে দ্বিতীয়টার বেগ প্রথমটার সাপেক্ষে। এই আপেক্ষিক বেগের নোটেশনটা মনে আছে? যে আমরা যখন v21 লিখি এর মানে হচ্ছে যে শুরুতে যেটাকে লিখি এটা হচ্ছে প্রকৃত বেগ, অর্থাৎ যার বেগটা আমরা বের করতেছি এটা হচ্ছে কার সাপেক্ষে, প্রথমটা সাপেক্ষে। এবং নিয়ম ছিল এটা মাইনাস এটা, অর্থাৎ সূত্র অনুসারে v2 মাইনাস v1। এখন আমরা কি কাজ করছিলাম, এই মাইনাসটাকে প্লাসে কনভার্ট করে দিছিলাম। এই তো, দ্যাট মিনস যার সাপেক্ষে আমরা বেগ বের করব তার বেগকে কি করে দিতে হয়, বিয়োগ করে দিতে হয়। এই যে দেখো, v1 এইদিকে প্লাস ছিল, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকে প্লাস, আর এখন যেহেতু মাইনাস আছে তাকে বিয়োগ করে দিতে হয়েছে। এই হচ্ছে মাইনাস v2। তার মানে কাহিনী কি করতে হবে, এই যে এটা ছিল মাইনাস v1, এই v2 এটার সাথে এই মাইনাস v1 এর লব্ধি করতে হবে। তাই বলা আছে কিনা, এই যে v2 প্লাস মাইনাস v1। এবার লব্ধি করার জন্য লব্ধির মান লিখো, মান। এই মানটাই নির্দেশ করবে আসলে কত বেগে যেতে দেখছে। এই তো, এই মানটা আমরা বলবো যে প্রথম জাহাজের আরোহী দ্বিতীয় জাহাজকে কোন দিকে কত বেগে যেতে দেখবে, অর্থাৎ প্রথম জাহাজের আরোহী দ্বিতীয় ব্যক্তির জাহাজকে সে দেখবে যে v21 বেগে যাচ্ছে, এবং এটার মান এটা আমরা জানি রুট ওভার। আচ্ছা খেয়াল করো, এদের মধ্যবর্তী কোণ কত, আলফা। আলফা সমান 90 ডিগ্রি। আর যখন নেগেটিভ করা হয়েছে, তো নেগেটিভ এই অ্যাঙ্গেলটার মান কত হবে, পাই মাইনাস আলফা। 180 থেকে 90 ডিগ্রি বাদ দিলে 90 ডিগ্রি থাকে। ঠিক আছে, তো আমরা বসিয়ে দেই যে v2 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার প্লাস 2v1 v2 cos পাই মাইনাস আলফা। এই তো, এবার আমাদের কাজ কি, মান বসানো। রুট ওভার v2 এর মান 30 প্লাস v1 হচ্ছে 40 স্কোয়ার। আর এখানে খেয়াল করো যে cos 90 ডিগ্রির মান কত, 0। এই কারণে আমরা ডিরেক্ট সবগুলাকে গুণ অবস্থায় আছে 0 বসায় দিই।
তো এটার এককটা কি এককই ছিল কিলোমিটার পার আওয়ার, এত বেগে যাচ্ছে। সুতরাং 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, এটার মানটা আসবে 50 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এই প্রথম জাহাজের একজন ব্যক্তি আরোহী দ্বিতীয় জাহাজকে সে কিন্তু আর 30 কিলোমিটার পার আওয়ার বেগে যেতে দেখবে না, দেখবে কি 50 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। বুঝা গেল? এটাই হচ্ছে আপেক্ষিক বেগ। অর্থাৎ প্রথম জাহাজের আরোহী দ্বিতীয় জাহাজকে এত বেগে যেতে দেখবে। এবার আসা যাক দিক নির্ণয়। মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবা যে এই -v1 এবং v2 এরা যে দিক বরাবর আছে এদের লব্ধি সবসময় এদের মাঝখান বরাবর যায়। আমরা জানি দুইটা ভেক্টরের লব্ধি সবসময় ভেক্টরদের মধ্যবর্তী কোন একটা দিক বরাবর যায়। এখন ধরে নিলাম যে এই লব্ধিটা, অর্থাৎ এই লব্ধিটা কি ছিল v21, এই লব্ধি আমাদের যে কোনো একটা ভেক্টরের সাথে, ধরে নিলাম যে v2 ভেক্টরের সাথে থিটা কোণে আছে। তাহলে সূত্র কি? tan থিটা, যার সাথে থিটা তার বিপরীতটার সাইন আলফা, তাহলে v1 সাইন আলফা না বসে কি হবে পাই মাইনাস আলফা, এটা যেহেতু আপেক্ষিক বেগ পাই মাইনাস আলফা ডিভাইডেড বাই v2 প্লাস v1 cos পাই মাইনাস আলফা। এবার শুধু মানটা বসাও। v1 এর মান কত? 40, sin 90 ডিগ্রি এর মান 1 ডিভাইডেড বাই v2 এর মান হচ্ছে 30, cos 90 ডিগ্রি এর মান হচ্ছে 0। এখন tan থিটা সমান এই যে কাটাকাটি করলে 3/4, ঠিক আছে? তাহলে আমরা বলবো কি থিটা সমান tan ইনভার্স 3/4, সরি 4/3। থিটা সমান tan ইনভার্স 4/3। তাহলে এই মানটা কত আসে আমাকে বলো। তার মানে এই প্রথম আরোহী দ্বিতীয় জাহাজকে উত্তর দিকের সাথে 53 ডিগ্রি কোণে যেতে দেখবে। কোন দিকে? পশ্চিম দিকে। দেখো কাহিনী বোঝা গেল কিনা। প্রথম জাহাজের আরোহী দ্বিতীয় জাহাজকে উত্তর দিকের সাথে 53 ডিগ্রি কোণে কোন দিকে যেতে দেখবে? পশ্চিম দিকে। বা এটাকে বলতে পারো যে উত্তর পশ্চিম দিকে। এই যে উত্তর এবং পশ্চিমের মাঝামাঝি, তো এই কারণে এটাকে আমরা বলতে পারবো যে উত্তর পশ্চিম দিক। তো এই কিন্তু আপেক্ষিক বেগের ম্যাথ। আমার উদ্দেশ্য হচ্ছে যা যা পড়ছো এই সবগুলাকে একবার করে রিক্যাপ করে ফেলা, যে সূত্রগুলো মাথায় আছে কিনা। সেকেন্ড কোশ্চেন লিখো। দেওয়া আছে পি ভেক্টর সমান i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। কোশ্চেন বলা আছে উক্ত ভেক্টরটি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে কত কোণ তৈরি করে। দ্বিতীয়ত জেড এক্স তলের সাথে কত কোণ তৈরি করে। আমরা যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করি তখন অবশ্যই ডট গুণফল ইউজ করতে হয়। আমরা জানি দুইটা ভেক্টরের ডট গুণফল এ ডট বি একটা স্কেলার রাশি হয় যার মান এ বি কস থিটা। এখানে থিটার পরিচয় কি? এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণ যেটা হয় সেটা। তো যখন এই পি ভেক্টরটা এক্স অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করবে, আমরা ধরো এরকম ভাবে বললাম, এই হচ্ছে এটা, এই হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, হচ্ছে জেড অক্ষ। এই যদি হয় আমাদের পি ভেক্টর, আমাদের কাজ কি হয়? এই যে একটা লম্ব এঁকে দিলাম, এই যে এই যে। তো এক্স অক্ষের সাথে সে কত কোণ তৈরি করবে?
ধরি, তো দেখো যখনই আমরা বলতেছি যে ডট গুণফল করব তখন কিন্তু প্রত্যেকটা ভেক্টরের মান বের করতে হয়, তাই কিনা? তাহলে ধরি এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করে পি ভেক্টর ডট এক্স অক্ষ বরাবর কি আছে, আই ভেক্টর, এটা হবে পি এর মান, আই এর মান একক ভেক্টর ইন্টু কজ আলফা। দ্যাট মিনস কজ আলফা সমান এদের ডট গুণফল, ডট গুণফল যখন আই এর সাথে করব তখন এই পি এর আই বা এক্স অক্ষ বরাবর যে আছে সেই হবে ডিভাইডেড বাই তার মান। তো তোমাদের কাজ হবে শুধুমাত্র এই px, অর্থাৎ px এর মান কত, 1, এক্স অক্ষ বরাবর p এর উপাংশ হচ্ছে 1, 1 বাই এটার যে মান আছে সেটা দিয়ে ভাগ করে ফেলা। তাহলে দেখো মানটা কত আসে, 1 বাই রুট অফ ভেক্টরের মান কিভাবে বের করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার কে হচ্ছে 4 আর হচ্ছে 4, দ্যাট মিনস 1 বাই 3। তাহলে আলফা সমান কত আসে, আলফা সমান আসে cos ইনভার্স 1/3, যার মান 70.5 ডিগ্রি। সেম ভাবে পি ভেক্টর ওয়াই অক্ষের সাথে থিটা কোণ বিটা কোণ তৈরি করবে, ধরে নিব এই বিটা হবে পি ওয়াই বাই পি। জেড অক্ষের সাথে ধরে নিব যে গামা কোণ তৈরি করে, সেটা কি হবে পি জেড বাই পি। এটা আশা করি সবাই বুঝতে পারছো। এবার যেটা আসে এটা হচ্ছে যে তলের সাথে কত কোণ তৈরি করে, এই জিনিসটা চ্যালেঞ্জিং মনে হয় আমাদের কাছে, যে এখানে আমরা বলে দিলাম কি এক্স জেড তলের সাথে কত কোণ তৈরি করে। এবার আমরা একটা কাজ করতে পারি যে অক্ষগুলোকে আমাদের সুবিধা মতো ধরতে পারি, ঠিক আছে? যেমন আমি যদি এটাকে যদি জেড অক্ষ ধরি, তাহলে ওয়াই এবং জেড, ওয়াই থেকে জেড এর দিকে হাত ঘুরাইলে এক্স হইতে হবে, ঠিক আছে? তো দেখো তো আমি যদি এটাকে যদি ওয়াই ধরি, তাহলে ওয়াই থেকে যদি আমি জেড এর দিকে আমার আঙ্গুলগুলাকে ঘুরাই ডান হস্ত নিয়ম অনুসারে, এক্স অক্ষ আসে নিচের দিকে, সুতরাং এটাকে জেড ধরা যাবে না, জেড ধরতে হবে এটাকে। দেখো জিনিসটা বুঝছো কিনা? আমাদের সুবিধা অনুসারে আমরা যে দুইটা তল দেওয়া থাকে, ধরো আমাদের সূত্র জানা নাই, তখন আমরা কি করতে পারি যে সাথে সাথেই এই জিনিসটাকে আমরা প্রমাণ করে নিতে পারি, অর্থাৎ আমাদের যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে কোনো সমস্যাই নেই। এই দেখো এটাকে আমরা ধরে নিলাম জেড, এটাকে ধরে নিলাম এক্স। এখন জেড থেকে এক্স এর দিকে আমরা যদি হাত ঘুরাই, তাহলে বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করবে এই ওয়াই অক্ষ বরাবর। এবার আমরা আঁকবো এই যে পি ভেক্টর, পি ভেক্টর থেকে একটা লম্ব আঁকা হোক এক্স এর তলের উপরে। এই তো আমরা যেটা করার চেষ্টা করব এই যে এই অ্যাঙ্গেলটাই বের করব, অর্থাৎ এই তলের সাথে এই তলের সাথে এই ভেক্টরটা কত কোণ তৈরি করছে। এই যে জেড এক্স তলটা আছে, এই তলের সাথে এই পি ভেক্টরের অ্যাঙ্গেলটা বের করতে হয়। এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিলাম যে থিটা, ধরি থিটা, থিটা। তো এর জন্য কি করতে হবে, এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে দেখো, এই সমকোণী ত্রিভুজে আমরা সাইন থিটা অ্যাপ্লাই করলে হবে কি এ লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান লম্ব, এটাকে নাম দিয়ে দেই ও এ বি, এ বি বাই ও বি। তো এ বি এর মানটা আসলে কি, এ বি এর মানটা আসলে দেখো এই জেড এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ বরাবর যতটুকু ভেক্টরটা নির্দেশ করতেছে, জেড এক্স তল থেকে ওয়াই অক্ষ বরাবর যতটুকু মান নির্দেশ করতেছে সেটা, মানে ওয়াই অক্ষ বরাবর যদি মান নির্দেশ করে সেটার মান কি হয়, ওয়াই অক্ষ বরাবর উপাংশ এই যে পি ওয়াই ডিভাইডেড বাই এই যে ও বি,
ওবিটা আসলে আমাদের ফুল ভেক্টরটাই। আমাদের কাজ শেষ। tan থিটা সমান এটা। এখন পি ওয়াই এর মান আমরা জানি, পি ওয়াই সমান -2 দেওয়া ছিল, আর পি এর মান তো আমরা বের করেই আসলাম, সেটা হচ্ছে 3। সুতরাং থিটা সমান সাইন ইনভার্স -2/3। তো এবার যদি বলতো যে এক্স ওয়াই তলের সাথে কত কোণ তৈরি করে, আমরা বললাম এক্স ওয়াই তলের সাথে কত কোণ তৈরি করে, থিটা এক্স ওয়াই। দেখো এটা ছিল এক্স জেড, এবার যদি হয় এক্স ওয়াই, এক্স জেড যখন হয়েছিল তখন উপরে আসছিল এক্স জেড বাদে যেটা আছে পি ওয়াই, তাহলে এক্স ওয়াই তল নিয়ে চিন্তা করলে আসবে কি পি জেড বাই পি। যদি আমি ওয়াই জেড তলের সাথে উৎপন্ন কোণ বের করতে চাই, এই তো ওয়াই জেড, সেটা হবে পি এক্স ডিভাইডেড বাই পি। অর্থাৎ যে তলের সাথে বের করতে চাইবো তার ওইটা ছাড়া যে উপাংশটা আছে সেটা বাই ফুল ভেক্টরের মান, এবং তখন হবে সাইন থিটা। এবার লিখো কোশ্চেন নাম্বার 3। তাহলে কোশ্চেন নাম্বার 3, একটি ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দু এ সমান -1 1 -3 2, বি সমান দেওয়া আছে, সি সমান দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা জানি যে ক্ষেত্রফল বের করার জন্য ভেক্টর অধ্যায়ে আমাদের একটা কনসেপ্ট আছে, যে কনসেপ্টটা হচ্ছে ক্রস গুণফলের কনসেপ্ট। দেওয়া আছে যে এটা, ধরো তোমাকে দুইটা ভেক্টর দেওয়া আছে ও এবং ওবি, এই দুইটা ভেক্টর নিয়ে তুমি একটা ক্ষেত্রফল তৈরি করতে চাও, ঠিক আছে, ত্রিভুজ তৈরি করতে চাও, তাহলে অবশ্যই এ বি কে যোগ করে দিতে হবে, এ বি কে যোগ করে দাও। তো এখন ভেক্টরের সাহায্যে আমরা কিভাবে এই ক্ষেত্রফলটা বের করব? ভেক্টরের সাহায্যে ক্ষেত্রফল বের করার একমাত্র নিয়ম হচ্ছে যে দুইটা ভেক্টর দেওয়া আছে ও এ আর হচ্ছে ও বি, তাদের মধ্যে ক্রস গুণফল করতে হবে। যখনই আমরা ক্রস গুণফলের মানটা বের করব, এই মানটা এদেরকে নিয়ে যে আয়তক্ষেত্রটা গঠিত হয় সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাকে নির্দেশ করে। মনে আছে আশা করি। এখন আমরা জানি আয়তক্ষেত্র একটা কর্ণ আয়তক্ষেত্রকে সমান দুইটা ত্রিভুজে ভাগ করে, এবি কর্ণ এই আয়তক্ষেত্রকে সমান দুই ভাগে ভাগ করবে। এখন আমরা যদি এই ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এই যে ক্ষেত্রফলটা বের হয়েছে আয়তক্ষেত্রের, সরি এটাকে কি বলে, সামান্তরিক ক্ষেত্রের, এই ক্ষেত্রের ক্ষেত্রফলটাকে দুই দ্বারা ভাগ করে দিতে হবে, ও এ ক্রস ও বি। এখন আমরা বের করবো যে আসলে কিভাবে এই ক্রস গুণফলটা বের করতে হবে। আমাদের তো আর ইয়ে দেওয়া নেই, খেয়াল করছো কি, আমাদের কিন্তু এরকম ভাবে এ আর বি দুইটা দেওয়া নেই, আমাদের দেওয়া আছে তিনটা। তো তিনটা দিয়ে আমরা কেমনে কি করব? এ বিন্দু, বি বিন্দু, আর দেওয়া আছে সি বিন্দু। তো প্রথমে যেটা করতে হবে, এইভাবে আমাদেরকে দুইটা ভেক্টরকে চিহ্নিত করতে হবে। তো দেখো আমরা যদি ভেক্টরকে চিহ্নিত করি তখনই তো এরকম একটা ক্ষেত্রফল তৈরি করতে পারবো। তো এই ভেক্টরগুলোকে কিভাবে সাজাবো, সাজানোর প্রসেসটা দেখো। আমরা একটা কাজ করতে পারি, যে এটাকে আমরা এ বিন্দু ধরতে পারি, এটাকে বি বিন্দু, এটাকে সি বিন্দু, এবিসি ত্রিভুজ। যখনই এটাকে আমরা এইভাবে চিহ্নিত করলাম, তখন আমাদের হাতে দুইটা অপশন আছে, দুইটা ভেক্টর আছে। দুইটা ভেক্টর কি কি, এবি এবং এসি ভেক্টর। এবি ভেক্টর এবং এসি ভেক্টর, যখনই আমরা এবি এবং এসি কে ক্রস গুণফল করব, খেয়াল করো যে এবি ক্রস এসি ক্রস গুণফল করলে কি পাওয়া যাবে, পাওয়া যাবে এদেরকে নিয়ে যে সামান্তরিকটা তৈরি হবে, এই সামান্তরিকের ক্ষেত্রফল।
সুতরাং এটাকে আমাদের অর্ধেক করতে হবে। সুতরাং এটার অর্ধেকটাই হবে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। দেখো কত কি ধরতে হয়। তো এ বি এবং সি এর মান দেওয়া আছে, আমাদের কাজ করতে হবে এই এবি এবি ভেক্টরটা বের করে। তো আমরা বের করছিলাম যে এবি ভেক্টর আসলে কেমনে বের করে। এবি ভেক্টর বের করে হচ্ছে এই তোমার পরে যেটা থাকে সেটা মাইনাস আগেরটা, অর্থাৎ ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তাহলে দেখো এই হচ্ছে আই ক্যাপ। এবার বি যেটা আছে এর কি ছিল 1, 1 মাইনাস 3 2, 1 মাইনাস 3 আর হচ্ছে কি 2, আর বি ছিল 4 1 মাইনাস 6। তো তাই যদি হয় আমাদেরকে কি করতে হবে, এই যে 4 মাইনাস 1 করতে হবে, অর্থাৎ এক্স এর সাথে এক্স এর বিয়োগ। 4 মাইনাস 1 প্লাস আমরা যখন y অক্ষ বরাবর করব তো এখানে 1 মাইনাস অফ মাইনাস 3, তো 1 প্লাস 3 প্লাস হচ্ছে z অক্ষ বরাবর কে ক্যাপ, এখানে মাইনাস 1 আর আছে কি 2, তার মানে মাইনাস 1 মাইনাস 2। আলটিমেটলি এই মানটা কত আসতেছে, এবি ভেক্টর 3i প্লাস 4j মাইনাস 3k ক্যাপ। বোঝা গেল কিনা এই জিনিসটা? তো আমাদের করতে হয় জাস্ট এবি করার জন্য পরেরটা মাইনাস আগেরটা, তারপর আই বসিয়ে এক্স গুলাকে বিয়োগ করব, জে বসিয়ে ওয়াই গুলাকে বিয়োগ করব, কে বসিয়ে জেড গুলাকে বিয়োগ করব, কাহিনী শেষ। তাহলে এবার এসি আমরা কেমনে বের করব, সেম সূত্র, ওসি মাইনাস ও এ। দেখো আমি একবারে বসায় দিই। তো আই এর সাথে কি হবে, সি মাইনাস এ, মাইনাস 2 মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 3 প্লাস জে সমান কি হবে, জে ইন্টু কত হবে 4 minus of minus 3, that means 7 plus k into কত হবে 1 minus 2, that means minus 1। অর্থাৎ আমাদের যে ডিজায়ার্ড দুইটা ভেক্টর এ বি এবং এসি যাদেরকে ইউজ করে আমরা এই ক্ষেত্রফলটা বের করব সেটা পাওয়া গেছে, এই তো মাইনাস। তো এবার আশা করি বাকি কাজটা আর তোমাদের করে দিতে হবে না। তো এবার ক্রস গুণফলের কাজ করো। তো দেখো যে ক্রস গুণফলের ক্ষেত্রে এটা হচ্ছে মডুলাস, এই পাশে মডুলাস দেওয়া আছে। আর স্থানাঙ্কের জন্য আমরা ম্যাট্রিক্সের যে দুইটা সাইন ইউজ করি, নির্ণায়কের এই দুইটা ইউজ করব। তাহলে সূত্র কি ছিল, আই জে আর সে কে কে। তো শুরুতে বসবে এবি, যেহেতু শুরুতে আছে এবি, তাহলে এখানে আসছে 3 4 আর কি মাইনাস 8, আর এক্ষেত্রে মাইনাস 3 7 মাইনাস 1 মাইনাস 3 7 মাইনাস 1। এটাকে আমরা সলভ করব হাফ, এই যে মডুলাস আমরা রেখে দেই। তো আই ধরে যখন গুণ করব তখন দেখো 4, এই জিনিসটা করলে কত হয় যে 52 আই ক্যাপ। এই জিনিসটা সলভ করার পরে আই ক্যাপ প্লাস 27 জে ক্যাপ প্লাস 33 কে ক্যাপ মডুলাসের মধ্যে রেখে দাও। আমরা রেখে দিব যে হাফ ইন্টু, এবার লিখো 52 স্কোয়ার প্লাস 27 স্কোয়ার বর্গ একক। আলটিমেটলি এই মানটা আসে 67.25, এত বর্গ একক। দেখো এই হচ্ছে সিস্টেম।
যদি এরকম 3টা 4টা বিন্দু দেওয়া থাকে, এদেরকে নিয়ে তোমাদেরকে ভেক্টর বানাইতে হবে। ভেক্টর গুলাকে পরবর্তীতে ত্রিভুজের ক্ষেত্রফল তৈরির জন্য ইউজ করতে হবে। আর কোনো কোশ্চেন এখান থেকে? নাই? তাহলে এর পরের ইয়েতে যাওয়া যাক। সামান্তরিকের ক্ষেত্রফল এর সূত্র আমরা জানি ভূমি ইনটু উচ্চতা। দেখো এই যে এই সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইনটু উচ্চতা। আমরা এটার এরিয়া বের করতে বলি এবি টাইমস এটার যে হাইট আছে সেই এইচ। কিন্তু এটার এরিয়া বের করার আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা কে জানো? সেই সূত্রটা হচ্ছে হাফ ইনটু এদের কর্ণদ্বয়ের ক্রস গুণফল। তাহলে কর্ণ কি আছে? এসি, আর আছে কি বিডি। এসি ক্রস বিডি, এই হচ্ছে সামান্তরিক বা রম্বস যে কোনো কারোর জন্য ক্ষেত্রফল হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। আচ্ছা, তো খেয়াল করো তোমরা কিন্তু আবার এখানে আমি ম্যাথমেটিক্স শিখাই কিছু। খেয়াল করো, যে সমস্ত সামান্তরিক আমরা জানি যে রম্বস একটা বিশেষ ধরনের সামান্তরিক, হচ্ছে রম্বস যেখানে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা হচ্ছে রম্বস। কিন্তু সবার ক্ষেত্রে এই জিনিসটা সত্য না, সমস্ত সামান্তরিকের ক্ষেত্রে এটা সত্য হয় না। যেহেতু রম্বসের ক্ষেত্রে শুধুমাত্র এদের দুইটা কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে বা সমকোণে ছেদ করে, এই কারণে আমরা ডিরেক্ট বলে দিই যে D1 D2। ঠিক আছে, অর্থাৎ এদের ক্ষেত্রে ভেক্টর ছাড়াই কাজ হয়ে যায়। কিন্তু অন্যান্য ইয়ের ক্ষেত্রে যেমন ধরো এটা, এটা কোনো সাইজ বাইজ নাই, এটা 90 ডিগ্রি কোণে ছেদ করে নাই, তো তাদের ক্ষেত্রে অবশ্যই আমাদের ভেক্টর গুলাকে জানতে হবে। ধরো এটা হচ্ছে এবি ভেক্টর, এটা ধরো বিসি ভেক্টর। তো এটার এরিয়া বের করার জন্য হাফ ইনটু এবার এই ভেক্টর গুলাকে নিতে হবে এবি ক্রস বিসি। এগুলো হচ্ছে ম্যাথমেটিক্সের কিছু সূক্ষ্ম জিনিসপাতি, এই জিনিসগুলো মনে রাখলে দেখা যাবে যে ইন ফিউচারে আননোন কোনো প্রবলেম দিলে সেটা সলভ করা সহজ হয় বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তো এবারের ম্যাথটা হচ্ছে এটা 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 বেসড হবে এই ম্যাথটা। দেখো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 দেখাও যে পি কমা কিউ ভেক্টর দ্বয় কোন সামান্তরিকের কর্ণ হলে এর ক্ষেত্রফল হাফ ইনটু পি ক্রস কিউ। তার জন্য সামান্তরিক এঁকে ফেলা যাক। ধরে নিলাম যে মুখ্য কর্ণটা অর্থাৎ বড় কর্ণ পি আর এর ক্ষুদ্রতর কর্ণ হচ্ছে কিউ। কিউ এবং এরা যেহেতু ভেক্টর, দিকগুলাকে চিহ্নিত করে রাখতে হবে। তাহলে এইবার আমাদের ধরে নিতে হবে, ধরো এটা হচ্ছে এবিসিডি সামান্তরিক। তো চিন্তা করো আমরা যদি শুরুতে এ থেকে বি এর দিকে যাই, বি থেকে সি এর দিকে যাই, তাহলে কিন্তু আমরা এই পি ভেক্টরটা পাবো। আবার এ থেকে ডি এর দিকে যাই এবং ডি থেকে বি এর দিকে যাই, তখন এই এ বি ভেক্টরটা পাবো। অর্থাৎ এই চিহ্নগুলোকে ঠিকঠাক মতো দিতে হবে। আমরা জানি সামান্তরিকের এরিয়া সমান যে কোনো দুইটা সন্নিহিত বাহু এবি এবং এডি এদের ক্রস গুণফলের মান। এই হচ্ছে এই সামান্তরিকের এরিয়া। তাহলে আমাদের কাজ কি করতে হবে? দেখো এই এবি ভেক্টর
সমান কি বলা যায়? আমরা এবি প্লাস বিসি যদি বলি এসি, তাহলে এবি সমান কি হবে? এসি মাইনাস বিসি, ত্রিভুজ সূত্র অনুসারে এসি মাইনাস বিসি। আবার কি বলতে পারবো? এই যে তোমার এডি সমান, এডি সমান কি বলা যায় দেখো, এই এডি প্লাস ডিবি সমান হচ্ছে এবি, এডি প্লাস ডিবি সমান হচ্ছে এবি। তাহলে এডি সমান কি হবে? এবি মাইনাস ডিবি, এবি মাইনাস ডিবি। আমরা দেখলাম যে পি ভেক্টর, এই যে পি ভেক্টর এসি বরাবর আছে, এই যে এসি বরাবর আছে, এটা হচ্ছে এবি প্লাস বিসি। দেখো আমরা এখানেই কিছু কাজকর্ম শেষ করে আসি, এবি প্লাস বিসি। আর এই কিউ ভেক্টরকে কি বলা যাবে? কিউ ভেক্টরকে বলা যায়, কিউ যেহেতু আছে মানে হচ্ছে ডিবি, অর্থাৎ এবি মাইনাস এডি, এবি মাইনাস এডি এই অবস্থায় আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি যে বিসিটাকে এডি লিখে রাখি, তার মানে এবি প্লাস এডি, এই দুটি। এবার দেখো যে আমরা যদি এটাকে যোগ করে দেই, এবি প্লাস এডি, এবি মাইনাস এডি, এই দুটাকে যোগ করলে কি হবে? টু এবি, টু এবি সমান কি আসে? পি প্লাস কিউ, পি প্লাস কিউ। তাহলে এবি সমান আসতেছে, কাজ আমাদের এইখানেই শেষ, হাফ পি প্লাস কিউ। আবার যদি আমরা এদেরকে বিয়োগ করি, বিয়োগ করলে আসবে যে টু এডি সমান পি মাইনাস কিউ। তাহলে এই এডি সমান হাফ পি মাইনাস কিউ। এবার তোমরা এরিয়া সূত্রে বসাও, এরিয়া সমান মডুলাস সন্নিহিত বাহুদ্বয়ের ক্রস গুণফল, এবি ক্রস এডি। তাহলে আমাদের জাস্ট মানটাই বসাইতে হবে এখন, এবি সমান হাফ পি প্লাস কিউ, আর এডি হচ্ছে হাফ পি মাইনাস কিউ, হাফ পি প্লাস কিউ ক্রস হাফ পি মাইনাস কিউ। তাহলে এরিয়া সমান মডুলাস হাফ ইন্টু হাফ, দ্যাট মিনস 1/4, এখানে কি আসে? পি ক্রস পি, পি ক্রস পি প্লাস এখানে যখন আমরা চিন্তা করব পি ক্রস কিউ। এখন আবার কিউ দ্বারা গুণ করো, কিউ ক্রস পি, কিউ ক্রস পি, আর এখানে মাইনাসে মাইনাসে কিউ ক্রস কিউ। তো আলটিমেটলি পি ক্রস পি এটা কি হবে? এটা জিরো হয়ে যাবে, কারণ পি ইন্টু পি সাইন 0 ডিগ্রি, ঠিক আছে? অর্থাৎ এটা হবে জিরো। এখন তুমি পি ক্রস কিউ কে তুমি লিখতে পারো কি প্লাস কিউ ক্রস পি, এখানে আরো আছে কি প্লাস কিউ ক্রস পি, আর কিউ ক্রস কিউ অর্থাৎ কিউ কিউ সাইন 0, এইখানেও কিন্তু 0 ডিগ্রি চলে আসে। আলটিমেটলি দেখো হাফ 1/4, এখানে আসতেছে মডুলাস, অবশ্যই মডুলাসের মধ্যে থাকবে, টু কিউ ক্রস পি, এই 2 আর এই 4 কাটাকাটি যে হয়ে যাবে কি 2। আলটিমেটলি আমাদের রেজাল্ট কি? হাফ মডুলাসের ভেতর থাকতেছে কিউ ক্রস
পি। এই তো প্রমাণিত। এখন তোমরা বলবা যে এখানে তো ভাই কোশ্চেনে পি ক্রস কিউ ছিল, আসলে মান দুইটারই সেম, পি ক্রস কিউ আর কিউ ক্রস পি, শুধুমাত্র দিকটা আলাদা। তো আমরা এটাকে আবার কি লিখতে পারবো, হাফ পি ক্রস কিউ। মনে আছে এটা কিভাবে মানে কিন্তু দিকে আলাদা, এদের ক্ষেত্রফল সেম, কিন্তু পি ক্রস কিউ যদি দিক উপরে হয়, পি মাইনাস কিউ হবে ঠিক নিচের দিকে। ওকে, এই হচ্ছে তোমাদের প্রবলেম সলভ। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি করা লাগতেছে, আমরা যাদেরকে নিয়ে ক্রস গুণফল করব তাদেরকে আমরা পি এবং কিউ এর সাপেক্ষে প্রকাশ করলাম। তার মানে এ বি কে আমরা বলতে পারবো হাফ পি ক্রস কিউ, আর এডি কে বলতে পারবো হাফ পি মাইনাস কিউ। এটা ছিল প্লাস। তো আশা করি এই প্রবলেমটাও বুঝা গেছে। আর কি কি প্রবলেম এখান থেকে আসতে পারে, নদী পারাপারের ম্যাথ। আমরা ঝটপট কিছু নদী পারাপারের ম্যাথ করব। নদী পারাপার সংক্রান্ত সমস্যা। নদী পারাপারের ক্ষেত্রে কি হয়, ন্যূনতম দূরত্বে নদী পার, আরেকটা হতে পারে ন্যূনতম সময়ে। আমি একটু ওভারভিউ দিয়ে দেই। ন্যূনতম দূরত্বে নদী পার করার জন্য আমাদের আলফা সমান কজ ইনভার্স মাইনাস কিউ বাই পি এই সূত্র ইউজ করতে হতো। আর ন্যূনতম সময়ে যদি আমরা নদী পার করতে যাই, সেই ক্ষেত্রে আলফা সমান 90 ডিগ্রি হতে হতো। এই ছিল আর কি। তার মানে এই যদি হয় নদী, আমরা যদি ডিরেক্ট এই বরাবর যাত্রা শুরু করি, অর্থাৎ এই স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করি, তাহলে আমরা ন্যূনতম সময়ে নদী পার করতে পারবো। কিন্তু স্রোতের ঠেলায় আমরা কিছু দূরে যে পৌঁছাবো, কিন্তু তাও সমস্যা নেই। আর ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে কি ছিল, আমাদেরকে ঠিক লম্বালম্বি এই পার থেকে ওই পারে যে পৌঁছাইতে হবে, তার জন্য আমাদের কি করতে হয়েছিল, তার থেকে কিছু উজানে যাত্রা শুরু করতে হয়েছিল। অর্থাৎ এই ছিল নৌকার বেগ, আর এই স্রোতের বেগ, আর তাদের লব্ধি আর, এটা ঠিক লম্বালম্বি ভাবে ছিল। এ এবং বি উভয় নৌকা স্থির পানিতে 4 মিটার পার সেকেন্ড বেগে চলতে পারে। 2 কিলোমিটার প্রস্থের একটি নদীতে স্রোতের বেগ 2 মিটার পার সেকেন্ড। এ নৌকা প্রস্থ বরাবর যাচ্ছে, আর বি নৌকা যেটা করলো, যে বি নৌকা প্রস্থ বরাবর পার হয়ে গেছে। ঠিক আছে, প্রস্থ বরাবর পার হয়। নদী পারাপারে এদের যতটুকু সময়ের প্রয়োজন হয়, সেই সময়ের পার্থক্যটা বের করতে হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন দিয়ে দেওয়া যাক। ধরো যে উভয়ের অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত। উভয়ের অতিক্রান্ত দূরত্বের পার্থক্য। দেখো এই ম্যাথটা কিন্তু বেশ ভালো টাফ একটা ম্যাথ। অতিক্রান্ত দূরত্বের পার্থক্য, তো বলো দেখি এটা কিভাবে করা যায়। দূরত্বের পার্থক্য কত, প্রথমে আমরা বের করি সময়ের পার্থক্য। সময়ের পার্থক্য, প্রথম নৌকা কি করতেছে, সে প্রস্থ বরাবর যায়, অর্থাৎ সে যাত্রায় শুরু করছে প্রস্থ বরাবর। ধরে প্রথম নৌকা, দেখো
ধরি প্রথম নৌকা P1, দ্বিতীয় নৌকা P2। তাহলে P1 কোন দিকে যাত্রা করে? P1 যাত্রা করে একদম প্রস্থ বরাবর। এখন আমাকে বলেন, একদম ঠিক প্রস্থ বরাবর যাত্রা শুরু করলে সে কি প্রস্থ বরাবর যেতে পারবে? যেহেতু স্রোতের বেগ আছে, সে কিন্তু অন্য কোন একটা দিকে যাবে। এইখানেই টুইস্ট, যে প্রথম নৌকা প্রস্থ বরাবর যায় আর দ্বিতীয় নৌকা প্রস্থ বরাবর পার হয়। পার হয় মানে কি, যে সে অলরেডি পার হয়ে গেছে কিন্তু প্রথম নৌকা প্রস্থ বরাবর যাচ্ছে। প্রস্থ বরাবর যেতে যেতে সে দেখা গেল স্রোতের ঠেলায়, অর্থাৎ স্রোতের বেগ যদি হয় কিউ, সে চলে গেছে অন্য কোনো দিকে। তো P1 এর বেগ হচ্ছে 4, কিউ এর বেগ 2। এখন আমাদের সময়টা বের করতে হবে। তো সময় বের করার জন্য আমরা একটা কাজ করি, যে সে তো নদী পার করছে ঠিক আছে, কিন্তু তার এই উল্লম্ব বরাবর উপাংশ কত ছিল? দেখো, উল্লম্ব বরাবর উপাংশ ছিল এটা। তো উল্লম্ব বরাবর উপাংশ প্রথম নৌকার ক্ষেত্রে লিখো। প্রথম নৌকার ক্ষেত্রে উল্লম্ব বরাবর উপাংশ উপাংশ এটা কত হবে, কে বলতে পারবা? নাবিল বলো দেখি। এই নৌকাটা এই বরাবর যাচ্ছে 4 মিটার/সেকেন্ড বেগে। এখন স্রোতের ঠেলায় সেই বরাবর গেল, কিন্তু তার এই যে উল্লম্ব বরাবর বা প্রস্থ বরাবর, এটাকে আমরা কি বলতে পারবো? প্রস্থ বরাবর। তো এই প্রস্থ বরাবর উপাংশ কত হবে? এনি আইডিয়া? খেয়াল করো, এখানে বেশ ভালো একটা ইয়ে আছে। আমরা কিন্তু কোনো সূত্র এই পর্যন্ত মুখস্থ করিনি, মানে সূত্র আমরা পড়ে আসছি অলরেডি, কিন্তু খেয়াল করো কিছুদিন আগেই পড়ছো, এখনই কিন্তু সূত্র মাথা থেকে সব ভ্যানিশ হয়ে গেছে। যে উল্লম্ব বরাবর গেলে কি হবে, বা ওই ন্যূনতম দূরত্বের ন্যূনতম সময়, এই কারণে যেটা করতে হয় যে তোমাদের বেসিকটা ঠিক রাখতে হয়। তো দেখো, যখন আমরা বলতেছি যে সময় লাগবে আমাদের, সময়, সে যাত্রা শুরু করছিল এই বরাবর, তার বইটা কিন্তু এই বরাবরই ধরা আছে। তাহলে মনোযোগ দাও, উল্লম্ব বরাবর উপাংশ হবে, এই নৌকা যেহেতু উল্লম্ব বরাবর যাচ্ছিল, তার বইটা ঠিক প্রস্থ বরাবরই ধরা আছে। এখন সে কেন তাহলে এই এই বরাবর গেল? কারণ এই বরাবর যাওয়ার একমাত্র কারণ এই নদীর স্রোত। তো খেয়াল করো, এই যে ভেক্টরটা আমরা দেখতেছি, এই ভেক্টরের এই উপাংশটা হচ্ছে নদীর স্রোত, স্রোতের উপাংশ। আর উল্লম্ব বরাবর উপাংশটা হচ্ছে নৌকার নিজের বেগের উপাংশ। অর্থাৎ নিজের বেগটা তাকে উল্লম্ব বরাবর নিয়ে যাচ্ছে, আর স্রোতের বেগটা তাকে আনুভূমিক বরাবর নিয়ে যাচ্ছে। একদম ক্লিয়ার, আই হোপ। তার মানে তার নিজের, সে যদি 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করে, সে কিন্তু যে কোনো সময়, তুমি যদি নৌকার বৈঠার কথা চিন্তা করো, নৌকার নাকটা বা মুখ, সে যে অভিমুখ অবস্থায় আছে সেটা কিন্তু উল্লম্ব অভিমুখে আছে। অর্থাৎ এই দিক বরাবর উপাংশ তার নিচের বেগটাই হবে, 4 মিটার/সেকেন্ড। আচ্ছা, আর এটা তো আমরা দেখতেছি আনুভূমিক বরাবর উপাংশ। এই ম্যাথগুলো অনেক ভাবে করা যায়। আনুভূমিক বরাবর উপাংশ সমান স্রোতের বেগ 2 মিটার/সেকেন্ড। কিন্তু আনুভূমিকটা তো লাগবে না, কারণ যেহেতু নৌকা এই প্রস্থ বরাবর তার সরণ হইতেছে এবং এই বরাবর সময় দরকার, সুতরাং আমরা জানি সময় এস সমান ভিটি। ভিটি, তাহলে এই যে নদীর প্রস্থ, এটাকে আমরা ধরে নিলাম ওয়াই, ওয়াই অক্ষ বরাবর যেহেতু যাচ্ছে ওয়াই, নদীর প্রস্থ ওয়াই সমান এর যে উল্লম্ব বরাবর উপাংশ ভি ওয়াই, কি হবে? ভি ওয়াই ইন্টু টি। টি সমান
ওয়াই বাই ভি ওয়াই। কাহিনী শেষ। এই ওয়াই এর মানটা হচ্ছে 2 কিলোমিটার, অর্থাৎ 2000 মিটার ডিভাইডেড বাই 4 মিটার পার সেকেন্ড। 4 দ্বারা ভাগ করে দিলে 500 সেকেন্ড। এটাকে তোমরা মিটারে মিনিটে নিয়ে নিতে পারো। দেখো বোঝা গেল কিনা। অথবা আমরা আরেকটা ভাবে বের করতে পারতাম, মনে আছে যে আমরা এক্স অক্ষ বরাবর সমস্ত উপাংশকে নিয়ে নিছিলাম, ওয়াই অক্ষ বরাবর সমস্ত উপাংশকে নিয়ে নিছিলাম। ওইভাবেও কিন্তু করা যাবে, যে ওয়াই অক্ষ বরাবর সবগুলো উপাংশের সমষ্টি কি ছিল, এই যে এটা হচ্ছে পি সাইন 90, তারপরে কিউ সাইন 0, এইভাবে। অর্থাৎ এক্স অক্ষ বরাবর ছিল কজ, ওয়াই অক্ষ বরাবর ছিল সাইন। দেখো মনে আছে কিনা তোমাদের। তো প্রথম নৌকা গেল, এবার আসা যাক দ্বিতীয় নৌকার ক্ষেত্রে। দ্বিতীয় নৌকা, দ্বিতীয় নৌকা কি করার চেষ্টা করতেছে? দ্বিতীয় নৌকার উদ্দেশ্য হচ্ছে আমি এই বরাবরই যাব, আমি আর অন্য কোনো দিকে তাকাবো না। তাহলে অবশ্যই তাকে অন্য কোনো দিকে যাত্রা শুরু করতে হবে। তাহলে আবার বলি, দ্বিতীয় নৌকা ঠিক প্রস্থ বরাবরই যায়, পার হয়ে গেছে প্রস্থ বরাবর। তার মানে অবশ্যই তাকে স্রোতের বিপরীত দিকে একটা উপাংশ সম্পন্ন একটা বেগ ধারণ করতে হবে। এই কারণে এটা আমরা ধরে নিলাম P2, এ বরাবর আছে কিউ। এখন পার হতে কত সময় লাগছে? ধরে নিলাম যে সে আলফা কোণে যাত্রা শুরু করছিল, এবং আমরা জানি ন্যূনতম দূরত্বে পার হওয়ার জন্য, দেখো সে ঠিক প্রস্থ বরাবর যাচ্ছে, মানে ঠিক ন্যূনতম দূরত্ব বরাবর যাচ্ছে। তো ন্যূনতম দূরত্ব বরাবর পার হওয়ার জন্য যে অ্যাঙ্গেলের প্রয়োজন হয়, সেই অ্যাঙ্গেলটা সমান কি ছিল? কজ ইনভার্স স্রোতের বেগ বাই নৌকার বেগ। স্রোতের বেগ ছিল কিউ, নৌকার বেগ P2। তাহলে এবার কাজ কি? এবার মানটা বসাও। কজ ইনভার্স স্রোতের বেগ 2, নৌকার বেগ 4, অর্থাৎ হাফ। এখন cos 60 ডিগ্রি এর মান হচ্ছে হাফ। তো আমরা খুঁজে বের করলাম যে দ্বিতীয় নৌকা 60 ডিগ্রি কোণে সে যাত্রা শুরু করছে। এখন সময় বের করতে হবে। সময় বের করার জন্য যে দিক বরাবর যায়, অর্থাৎ সরণ যে দিকে, তার বেগটাকেও সেই দিকেই হইতে হবে। আমরা যখন বলবো যে y সমান vyt প্লাস হাফ ayt স্কোয়ার, তখন আসলে কি সব একই দিক বরাবর থাকতে হয় না? এটাকে আমরা কি বলতেছি, যে সবগুলা ওয়াই অক্ষ বরাবর আছে। এখানে সরণ ওয়াই অক্ষ বরাবর, বেগটাকেও হইতে হবে ওয়াই অক্ষ বরাবর, কিন্তু নৌকার নিজের বেগ কোন দিকে? নৌকার নিজের বেগ কিন্তু অন্য কোনো দিকে। এই কারণেই যেটা করতে হয়, এই উল্লম্ব বরাবর নৌকার বেগের উপাংশটাকে বের করতে হয়। উল্লম্ব বরাবর উপাংশ বের করার জন্য তাকাও। আচ্ছা, এখানে উনি সূত্রে মাইনাস ছিল, আমি মাইনাসটা দিতে ভুলে গেছি। মাইনাস, তাহলে এই মানটা আসবে 120 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে বড় হবে 120 ডিগ্রি। ওকে, কজ ইনভার্স মাইনাস হাফের মান হচ্ছে 120 ডিগ্রি। তো দেখো, নৌকা যাচ্ছে এই বরাবর, কিন্তু উল্লম্ব বরাবর উপাংশ বের করতে হবে। তো উপাংশ বের করার জন্য এই অ্যাঙ্গেলটাকে লাগবে। তো এই যদি হয় 90 ডিগ্রি আর পুরাটা 120, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি। তো আমাদের কাজ হচ্ছে উল্লম্ব বরাবর উপাংশ, অর্থাৎ এই ভি ওয়াই, এই ভি ওয়াইটা হবে P2, এর সাথে যেহেতু 30 ডিগ্রি আছে, cos 30, P2 cos 30। দেখো কাজ শেষ। P2 ছিল 4, cos 30 √3/2, অর্থাৎ 2√3 এত মিটার পার সেকেন্ড। তারপর S সমান ভিটি।
এখানে তো ত্বরণ নাই, সমবেগে চলতেছে। সুতরাং টি সমান ওয়াই বাই ভি ওয়াই। ওয়াই এর মান ছিল 2 কিলোমিটার আর ভি ওয়াই 2√3। এখন এই মানটা কত আসে আমাকে বলো। কত আসে এই মানটা? যতই আসুক এত সেকেন্ড বসবে। তো আমরা দেখতে পাবো যে এই ক্ষেত্রে এটা 500 সেকেন্ডের বেশি আসবে। এর আগেরটা ছিল যে 500 সেকেন্ড সময় লাগছিল, কিন্তু 577.35 আসছে মান। আচ্ছা 577.35। 0.35। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই ক্ষেত্রে আর সে ন্যূনতম দূরত্ব সময়ের ব্যাপারে ইয়া হয় নাই, ন্যূনতম সময়ে যায় নাই, সে গেছে ন্যূনতম দূরত্বে। অর্থাৎ ন্যূনতম দূরত্বে গেলেই কিন্তু সময় কম লাগে না, সময় বেশি লাগে। বলো সব সমস্যার সমাধান হয়েছে কিনা? ভাই ন্যূনতম সময়ের ক্ষেত্রে একবার 500 স্মরণের একটা কথা বলছিলেন, ওই জিনিসটা একটু বুঝাই দেন তো। আচ্ছা, এই পার্শ্ব সরণ, ওকে অবশ্যই। যখন আমরা ন্যূনতম সময়ে যাব, পার্শ্ব সরণের ক্ষেত্রে যেটা দেখা যায়, ন্যূনতম সময়ে যাত্রা শুরু করার জন্য আমরা 90 ডিগ্রি কোণে নৌকা চালাইতাম। তো যখনই 90 ডিগ্রি কোণে নৌকা চালাই, তখন যেটা হয় যে নৌকা অন্য কোনো দিকে চলে যায়। তখন তার যাত্রা বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর তার একটা সরণ হয়, এটাকে বলা হয় পার্শ্ব সরণ, আমরা ডেল্টা এক্স দিয়ে প্রকাশ করি। এখন দেখো এই সময়টা আমরা বের করছি যে 500 সেকেন্ড সময় লাগতেছে। এখন এই পার্শ্ব সরণ এর জন্য কি হয়, এর জন্য কাজ করে এই স্রোতের বেগ। স্রোতের বেগটাই মেইনলি পার্শ্ব সরণের জন্য দায়ী। তো এই পার্শ্ব সরণ সমান কি হবে, স্রোতের বেগ, এটাকে আমরা বলতেছি যে স্রোতের বেগ কিউ ইন্টু যে সময় লাগলো এটা, এই হচ্ছে পার্শ্ব সরণ। অর্থাৎ তার যাত্রা বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যতটুকু সরে যায় তাই হচ্ছে তার পার্শ্ব সরণ। ক্লিয়ার? এই তো এবার আমরা বের করব তাদের অতিক্রান্ত দূরত্বের পার্থক্য। খেয়াল করো এই জিনিসপাতিগুলা আমরা কেমনে কি করব। তাদের দূরত্বের পার্থক্য, প্রথম বস্তুর দূরত্ব কত আর দ্বিতীয় বস্তুর দূরত্ব কত। প্রথম বস্তু চাইছিল যে আমি ন্যূনতম সময়ে যাব, অর্থাৎ আমি যাত্রায় শুরু করছি এই বরাবর, কিন্তু সে কিন্তু ন্যূনতম দূরত্বে যায় নাই। অর্থাৎ প্রথম বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে বেশি। আচ্ছা, এত কাজ করতেছি কেন, আমি নতুন করে ছবি তো আঁকতে পারি। ওকে, দেখো প্রথম বস্তু, এক্ষেত্রে আমরা দূরত্বের পার্থক্য বের করব যে কার অতিক্রান্ত দূরত্ব কত। অতিক্রান্ত দূরত্ব আর সরণের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। এই যদি হয় নদী, সেইখান থেকে যাত্রা শুরু করছে আর প্রথম বস্তু গেছে ঠিক এই বরাবর, অর্থাৎ এ ও বি, এটা হচ্ছে প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব। তাহলে প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্বকে আমরা বললাম S1, এটা হচ্ছে ওবি। ওবি বের করার জন্য কি করতে হয়, তাকাও যে এই ও এ বরাবর নৌকার যে বেগ ছিল এটা ছিল 4, আর ওবি বরাবর ছিল এই প্রস্থ বরাবর ছিল স্রোতের বেগ, এটা ছিল 2। এখন তাহলে তাদের যে লব্ধি, যে লব্ধি নিয়ে নৌকাটা চলাচল করতেছে, খেয়াল করে এটা যেহেতু 90 ডিগ্রি, আমরা পিথাগোরাস বসাই দিতে পারবো সুন্দর করে। তো এদের লব্ধি কত বেগে যাচ্ছে, তো লব্ধি বেগ সমান পিথাগোরাস অনুসারে √4²
প্লাস 2 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 16 প্লাস হচ্ছে 4 2√5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই লব্ধি বেগ নিয়েই কিন্তু সে চলতেছে। এবার তাকান, তার ভেলোসিটি আমরা পেয়ে গেছি v1, এই সরণটাই বের করতে হবে। এই v1 এর মান হচ্ছে 2√5 মিটার পার সেকেন্ড। এবার সময় আমরা বের করছিলাম, প্রথম বস্তুর জন্য সময় লাগে 500 সেকেন্ড। তো এবার তার সরণ s1 সমান হবে v1 ইন্টু t1 2√5 এত মিটার। তো মানটা আসবে 1000√5। দশমিকে বের করে তোমরা বসায় দিবে। এই হচ্ছে প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি আবারও ব্যাখ্যা করি। আমরা যখন দূরত্ব হিসাব করব তখন তার ভেলোসিটি লাগবে। তো দূরত্ব যেহেতু ওবি বরাবর, তো ওবি বরাবর বেগটাকেই লাগবে কিন্তু, অর্থাৎ যেদিকে সরণ সেই দিকেই বেগ। ওবি বরাবর বেগ কি হবে? ওবি বরাবর বেগ হবে এই দুইটা বেগের লব্ধি, এই দুইটা বেগের লব্ধি। তো এই লব্ধি বেগ যেহেতু তারা পরস্পর 90 ডিগ্রি কোণে আছে, তো আমরা জানি যে cos 90 ডিগ্রির মান 0, অর্থাৎ √p² প্লাস q², সেটা হচ্ছে পিথাগোরাস। বসিয়ে দিলাম, মান পেয়ে গেলাম 2√5, s সমান vt। এই সূত্রানুসারে আমরা বসিয়ে দিলাম, মান পাওয়া গেল 1000√5। এবার দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি হবে? দেখো, এটার জন্য কিন্তু আর কিছুই করা লাগবে না। দ্বিতীয় বস্তু চাইছিল যে এই দিক বরাবর যেতে, কিন্তু সে গেছে কোন দিক বরাবর? ঠিক নদীর প্রস্থ বরাবর, বলেই দিছে। সুতরাং দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি হবে? নদীর প্রস্থ সমান নদীর প্রস্থ। আর নদীর প্রস্থ সমান কি ছিল? নদীর প্রস্থ সমান ছিল 2 কিলোমিটার, দ্যাট মিনস 2000 মিটার। অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় বস্তু, দ্বিতীয় নৌকার অতিক্রান্ত দূরত্ব। s1 আসতেছে 1000√5 আর s2 আসতেছে 2000। তাহলে তাদের মধ্যে অতিক্রান্ত দূরত্বের পার্থক্য হবে s1 মাইনাস s2। মোটামুটি এভাবে তোমার 400-500 মিটার আসতে পারে। তো এই মানটা তোমরা বের করে ফেলবা। তো এই হচ্ছে ভেক্টরের তোমার মোটামুটি ভাবে যে সমস্ত কনসেপ্ট থেকে কোশ্চেন আসার মতো, দেখবা যে হাফ ইয়ারলি, ইয়ারলি, আশা করি সবগুলা কনসেপ্ট যদি জানা থাকে, বোঝা থাকে, তো তোমাদের কলেজে উঠলে হাফ ইয়ারলি এবং ইয়ারলিতে যদি ভেক্টর রিলেটেড কোনো ম্যাথ আসে, আর কোনো সমস্যা হবে না। তো ফুললি 100% যা যা আছে সবই তোমাদের শেষ হয়েছে। আর বাকি কাজ হবে তোমরা আরো প্র্যাকটিস করবে, আরো প্র্যাকটিস করবে। এই হচ্ছে তোমাদের কাজ। তো গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স ইনশাল্লাহ আমরা নেক্সট দিন শেষ করবো না, তাইলে আজকে তো আর সময় নেই, আজকে আমরা এখানেই শেষ করব। তো সবাইকে ধন্যবাদ এত ধৈর্য নিয়ে এত দীর্ঘ সময় থাকার জন্য। আল্লাহ হাফেজ।